দিন জানিয়ে জল্পনা চলছিল, সম্ভাবনার কথা বলা হচ্ছিল, এখন আর তা সম্ভাবনা বা জল্পনা নয়, একেবারে নিজের মুখেই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে এয়ারপোর্টে নিষেধাজ্ঞা ইউনূস সহ তার উপদেষ্টাদের। এদিকে পুলিশ হত্যা মামলায় ভয়ঙ্করভাবে ফেঁসে গেল নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। ছাত্র শিবিরের হাজারো ভাই আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা করে দিব। আমার পরিকল্পনা সমস্যা কি? এটা আমি সত্য, আমি তাই স্বাধীন করছি। বেশিরভাগ জুলাই যোদ্ধারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এবং তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট হয়েছে। যখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও তদন্ত হবে, শুধুমাত্র জুলাই যোদ্ধা নাকি উপদেষ্টাদেরও কেউ কেউ ফেঁসে যেতে পারে, যার কারণে সবার চোখে মুখে একটা ভয়ের, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি। পরিসংখ্যান বলছে গত 17 মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে গঠন করেছেন আলাদা একটি ট্রাস্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ, তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত 1000 কোটি টাকার দুর্নীতির খবর। ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে যে অঢেল অভিযোগ আসছে নানান বিষয়ে, সেক্ষেত্রে তারা যেন বিদেশে যেতে না পারে আগে থেকে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। কিন্তু এবার আর কোনো সম্ভাবনা নয়, বরং সরাসরি বলা যেতে পারে যে শেখ হাসিনা তার নিজের দেশ বাংলাদেশে ফিরতে চলেছে। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কিভাবে আমি সরাসরি এমন কথা বলছি, তাই তো? আসলে এ কথা এবার আমি বলছি না, বলেছেন খোদ মুজিব কন্যা শেখ হাসিনা। 2024 সালে 5ই আগস্ট তথাকথিত জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকে তিনি ভারতেই রয়েছেন, যদিও ইউনূসের আমলে বারবার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবার দাবি জানানো হয়েছে, কিন্তু সে বিষয়ে কর্ণপাতই করেনি ভারত। কিন্তু এবার স্বয়ং শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরে যাবার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, যা নিয়ে ঢাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। আপনাদের জানাই, শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে তার দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ঢাকায় আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকেও যোগ দেন। আর ওই বৈঠকেই হাসিনা জোরালোভাবে বাংলাদেশে ফিরে যাবার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, হাসিনা তার সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে ফিরে আসার এবং রাস্তায় নেমে সংগ্রাম শুরু করার সময় এসে গেছে। সে কারণে বাইরে থাকা দলীয় কর্মীদের পোশাক গুছিয়ে দেশে ফিরে এসে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য প্রস্তুত হতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে শেখ হাসিনা তার দলীয় কর্মীদের এমন নির্দেশ দিচ্ছেন? কিসের ভিত্তিতেই বা তিনি বাংলাদেশে ফিরে যাবার কথা বলছেন? কারণ হাসিনা এমন এক সময় এই মন্তব্য করছেন যখন তার দেশেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর তার দল আওয়ামী লীগের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা ঠিক যে ইউনূসের জামানার অবসান হয়েছে, জামাতরা হেরে গিয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে, আর নিজেদের বিপ্লবী মনে করা ওই ছাত্র নেতারা বাংলাদেশের আম জনতার সমর্থন হারিয়েছে। কিন্তু তারপরেও এই সময়ে যদি হাসিনা বাংলাদেশে ফিরে যান, তবে কি তার ওপর মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর হবে না? বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় থাকা বিএনপি কি হাসিনাকে সেফ প্যাসেজ দেবে? দেখুন, হাসিনা কিন্তু তার দলের ওপর নিষেধাজ্ঞাকে অবৈধ বলেই অভিহিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার নিজেই অসাংবিধানিক, তাই এর আদেশের কোনো মূল্য নেই। যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে দলটি নিজস্ব কৌশল নির্ধারণ করবে এবং কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন হাসিনা। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দিন শেষ হয়ে গেছে, তবে কি ইউনূস যে নির্দেশ দিয়েছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন তা এবার বদলে যাবে? এই প্রশ্নের উত্তরেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল টুইস্ট। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার দ্বারা নেওয়া নির্দেশ বা সংস্কারের সিদ্ধান্তগুলো নতুন সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু ওই সিদ্ধান্তগুলোর ভবিষ্যৎ, বিশেষ করে বড় চুক্তি, বিচার্য বিষয় এবং সাংবিধানিক পরিবর্তন, এই সব কিছুর ভাগ্য নির্ভর করবে মসনদে বসা নতুন সরকারের রাজনৈতিক ইচ্ছে শক্তির উপর। অর্থাৎ ইউনূসের তরফে নেওয়া সিদ্ধান্তগুলো বহাল থাকবে নাকি বাতিল হবে, তা এখন নির্ভর করছে ওই তারেক রহমানের সরকারের উপর। আর খেয়াল করে দেখুন, যার ইঙ্গিত কিন্তু নতুন সরকারের শপথ গ্রহণের দিন থেকেই মিলতে শুরু করেছে। ইউনূসের মস্তিষ্ক প্রসূত সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়ে গণভোটে হ্যাঁ জিতলেও বিএনপির সাংসদরা কিন্তু সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি, যা আসলে কিন্তু ওই ইউনূসের সিদ্ধান্তের ওপর অনাস্থা প্রকাশ বলেই মনে করা হচ্ছে।
এর পাশাপাশি আবার দেখুন, গত কয়েকদিনে তারেক সরকার এমন একাধিক সিদ্ধান্ত নিয়েছে যা কিন্তু ওই ইউনূসের নেওয়া সিদ্ধান্তের পরিপন্থী। অন্তর্বর্তী সরকারের সময়কালে ইউনূসের তরফে নিয়োগ করা একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন তারেক রহমান। সেখানে যেমন ভারতে নিযুক্ত মন্ত্রী রয়েছেন, তেমন আবার পুলিশ থেকে সেনা আধিকারিকও আছেন। যা ছিল বিগত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা বড় ঘটনা। গোটা বাংলাদেশ মব বা স্থানীয় গোষ্ঠীর হাতে আক্রান্ত হওয়ার ভয়ে কুঁকড়েছিলেন। পরিসংখ্যান বলছে গত 17 মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। মব জাস্টিসের নামে নানা ধরনের হামলার ঘটনা ইউনূসের আমলে এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল যে সরকার কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল। যদিও মোহাম্মদ ইউনূস চালাকির সঙ্গে সেই সব ঘটনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের শতপ্রণোদিত ক্ষোভ হিসাবে তুলে ধরেছিলেন। যদিও মোহাম্মদ ইউনূসের আমলেই বাংলাদেশের দুই সংস্থার প্রতিবেদনে মব সন্ত্রাস এবং হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক প্রতিবেদনে দাবি করেছিল, বাংলাদেশে মব সন্ত্রাস এবং তার জেরে গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত এবং 313 জন আহত হয়েছেন। সেই সঙ্গে তাদের দাবি ছিল, বাংলাদেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা এবং পুলিশের নিয়ন্ত্রণ যে কতটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছে। এখন বাংলাদেশ থেকে বিদায় নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিয়েছেন শান্তির নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার শাসনকালের এই চিত্র গোটা বিশ্বের নজরে আনে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ইউনূসের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মব সন্ত্রাস। এখন খুব একটা এই ধরনের ঘটনার খবর আসে না, তবু প্রবল আতঙ্কে ভুগছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ওই সরকারের আমলে শীর্ষ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম হলো, মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের। হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূস সরকারের আমলে ক্রসফায়ার, বন্দুক যুদ্ধের নামে বাহিনীগুলোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এবং হেফাজতে থাকা অবস্থায় ও নির্যাতনে বিগত 17 মাসে 60 জন নিহত হয়েছেন। পাশাপাশি কারাগারে মৃত্যু হয়েছে 127 জনের। এদের মধ্যে সিংহভাগ রাজনৈতিক বন্দী, অর্থাৎ বেশিরভাগই আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মী। এই পরিসংখ্যানগুলি যে নেহাতি বানানো নয় তা প্রমাণিত হচ্ছে সাম্প্রতিক কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনে। বলা হচ্ছে, মোহাম্মদ ইউনূসের সরকারের অধিকাংশ উপদেষ্টা এখনো তাদের সরকারি বাসভবন ছাড়েননি। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। আর এই আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন। সরকারি বাসভবনে নিরাপত্তা বেশি থাকায় তারা সেখান থেকে যেতে যাচ্ছেন। যদিও বাংলাদেশে গৃহ এবং গণপূর্ত মন্ত্রণালয় তাদের বেশি দিন ওই সরকারি বাসভবন দখল রাখতে দিতে নারাজ, তবু সাবেক উপদেষ্টারা অনড় বলেই জানা যাচ্ছে। তবে কোন কোন উপদেষ্টা এখনো তাদের সরকারি বাসভবন ছাড়েননি সেই তালিকাও প্রকাশ করেনি ওই মন্ত্রণালয়। তবে জানা যাচ্ছে, আসিফ নজরুল, তৌহিদ হোসেনের মতো বহু পরিচিত একাধিক উপদেষ্টা অন্যান্য শীর্ষ পদে থাকা আমলা তাদের সরকারি বাসভবন ছাড়েননি এখনো। তবে জানা যাচ্ছে, বিগত সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন প্রায় 1 সপ্তাহ পর। বাংলাদেশের এক শীর্ষ কর্মকর্তার দাবি, সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের জন্য আবাসনের বিষয়ে যেমন নির্দিষ্ট নীতিমালা রয়েছে, সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম নীতিমালা নেই। তাই একটা সমস্যা হচ্ছে। কিন্তু কেন তারা সরকারি বাসভবন ছাড়ছেন না? নাম না প্রকাশ করার শর্তে সাবেক এক উপদেষ্টা জানিয়েছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, তাদের বিরুদ্ধে গণহারে মামলা দেওয়া যেমন কারণ, তেমনই গোটা দেশে সুফি মাজার ভাঙচুরের ঘটনা, হিন্দুদের ওপর অত্যাচার, 24-এর আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি, বহু উপদেষ্টা দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের ক্ষোভ জন্মেছে। এখন বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই ক্ষোভ আজ করেই বহু উপদেষ্টা ও বিগত সরকারের শীর্ষ আমলা, কমিশনের প্রধানরা সরকারি বাসভবন ছাড়তে ভয় পাচ্ছেন।